হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পার্সোনাল প্ল্যাটফর্ম। সো ফাইনালি যে সমস্ত স্টুডেন্টরা থার্ড সেম পড়ছো এবং ইভেন্ট সেমিস্টার চলছে তোমাদের, তারই মধ্যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্ট রয়েছে ইলেকট্রিক সার্কিট অ্যান্ড নেটওয়ার্ক বা সার্কিট নেটওয়ার্ক থিওরাম, তো সেই সাবজেক্টের মধ্যে অলরেডি আমরা বলে দিয়েছি যে ফার্স্ট ইউনিটটা তুমি কিভাবে কমপ্লিট করে প্রত্যেকটা টপিক, সে কেসিএল হোক, কেভিএল হোক বা নোডাল, মেস, সুপার নোড এবং তোমাদের থেভেনিন্স থিওরাম, নর্টনস থিওরাম, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফর্ম থিওরাম, সমস্ত থিওরাম কিভাবে কভার আপ করে এবং ফার্স্ট ইউনিটটা পুরোটা কভার আপ হয়ে গেছে। তারই উপর ডিপেন্ড করে ফার্স্ট ইউনিটের কিছু নিউমেরিক্যাল আছে, তোমাদের নিউমেরিক্যাল টপিকের উপর ডিপেন্ড করে কিন্তু পরীক্ষা আসবে। আর সেটা রিলেটেড তোমাদের নিউমেরিক্যাল একটা করে দিয়েছি এবং অনেকগুলো নিউমেরিক্যাল সেখানে এক্সাম্পল দিয়েও করানো আছে। আশা করি সব ক্লাসগুলো করে তোমার নোটপত্র তুলে নিয়েছো এবং সমস্ত ক্লাসের নোটপত্র তোমাদের প্রোভাইড করে দিই। তারই মধ্যে আজকে যে ক্লাসটা করতে চলেছি খুবই ইম্পর্টেন্ট। তোমাদের আগের যে প্রিভিয়াস লেকচারে তোমাদেরকে আমি থেভেনিন্স থিওরাম দিয়ে নিউমেরিক্যাল করিয়েছিলাম, আর সেই থেভেনিন্স থিওরাম দিয়ে নিউমেরিক্যাল করার কারণ কি দেখো, অ্যাকচুয়ালি এই ইউনিটটা থেকে তোমাদের নিউমেরিক্যাল 10 থেকে 15 নম্বর নিউমেরিক্যাল পুরো হুবাহু আসবে। আর সেখানে কেসিএল, কেভিএল তোমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নিয়ে পড়ো, ইলেকট্রনিক্স নিয়ে পড়ো বা টেলিকমিউনিকেশন নিয়ে পড়ো, এই সাবজেক্টটা থিওরামটা সবাইকেই পড়তে হবে। 10 থেকে 15 নম্বর নিউমেরিক্যাল পার্টটাই থাকে, ঠিক আছে। এবং তারই মধ্যে ফার্স্ট ইউনিটের আমরা একটা নিউমেরিক্যাল কমপ্লিট করেছিলাম এবং আজকে যে নিউমেরিক্যালটা করব সেটা খুবই ইম্পর্টেন্ট। তোমাদের হোমওয়ার্ক দিয়ে রেখেছিলাম, এটা হোমওয়ার্ক ছিল, অনেকে করেছো, অনেকে করে আমাকে পাঠিয়েছো পার্সোনালি, তার জন্য থ্যাংক ইউ তোমাদের। এবারে অ্যান্সারটা মিলেছে কিনা বা প্রসেসটা ঠিকঠাক আছে কিনা সেটা অবশ্যই চেক করে নাও। তোমার জন্য গুড নিউজ কি রয়েছে, ক্লাসটা শেষের দিকে তোমাদেরকে একটা গুড নিউজ দেবো। কি গুড নিউজ? এই যে সার্কিট থিওরি নেটওয়ার্কে যে পিওয়াই কিউ কোশ্চেন, সেটা এক জায়গায় তোমরা কিভাবে পাবে এবং সেই সলিউশন সমস্ত কিন্তু আমি ক্লাসের শেষে দেবো। তো ক্লাসের শেষে দেবো কেন বলছি, কারণটা এই যে নিউমেরিক্যালটা প্রবলেমটা করাচ্ছি, নিউমেরিক্যালটাকে ফোকাস রাখো। প্রথমত কিভাবে সলভ করছি, কি কি অ্যাপ্রোচ রয়েছে, কি কি টার্ম কন্ডিশন রয়েছে, কিভাবে ক্যালকুলেট করে অ্যান্সার বার করাবো। তো ক্লাসটা শুরু করার আগে অবশ্যই বলবো, যারা চ্যানেলে প্রথম আসছো বা ক্লাসটা প্রথম দেখছো, তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা অন করে অল নোটিফিকেশন অন করে রাখবে। তোমাদের নিত্য নতুন ক্লাসের নোটিফিকেশন সবার আগে সবার প্রথম আপডেট পেয়ে যাবে। এখন যেহেতু তোমাদের কাছে আমি রেকর্ডেড ক্লাসগুলো প্রোভাইড করছি, লাইভ ক্লাসে যখন আসার দরকার হবে আমি তোমাদের অবশ্যই আসবো, কিন্তু তোমাদের সাপোর্টটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট। কারণ কি সাপোর্ট যত করবে তত পুরো ডিপেন্ড করে তত ক্লাস আমি তোমাদেরকে লট অফ প্রোভাইড করবো। শুধুমাত্র তোমরা আমাকে সাপোর্ট করে যাও আর সেই দিক থেকে ক্লাসগুলো প্রচুর পরিমাণে শেয়ার করো বন্ধু বান্ধবদের সঙ্গে। যে সমস্ত স্টুডেন্টরা এখনো ফিনান্সিয়াল প্রবলেমের জন্য পড়াশোনা করতে পারছে না বা বেস্ট অফ দ্য নলেজ নিতে চায়, তারা অবশ্যই ইঞ্জিনিয়ার পার্সোনাল ভাই শুভঙ্কর মন্ডলকে ফলো করতে বলো। দেখো অ্যাকচুয়ালি আমরা যে কোশ্চেনগুলো করছি সেই কলেজগুলোর অ্যান্সার কোথায় পাবো এবং পিডিএফ গুলো কোথায় পাবো, তার জন্য ডেসক্রিপশনের লিঙ্ক রয়েছে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। সেখান থেকে সমস্ত ক্লাসের নোটপত্র ক্লাসের শেষে কিন্তু প্রোভাইড করে দিই। দেখো তোমরা যারা এখন ফেসবুক পেজকে ফলো করোনি, ফেসবুকে ফলো করে একটা লাইক করে দিও, সেখান থেকে তোমরা মোর আপডেট পেয়ে যাবে। এবং এখানে তোমাদের ক্লাস রয়েছে, প্লে লিস্টে চলে যাবে, প্লে লিস্টে করার পর তোমাদের পুরো সিস্টেম দেখতে পাচ্ছ। তোমাদের এই যে 2 নম্বর লেকচার হয়ে গেছে, আজকে 3 নম্বর লেকচার হবে এবং প্লে লিস্টে সমস্ত ক্লাস করা হয়েছে, সেখান থেকে তোমরা দেখে বেনিফিট তুলে নাও। ঠিক আছে, তো চলো তাহলে আজকে শুরু করি। নিউমেরিক্যাল প্রবলেম নাম্বার তোমাদের 2, ঠিক আছে। তো এটা আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে রেখেছিলাম, ওকে। এবং কি সারপ্রাইজ রয়েছে আমি ক্লাসের শেষে অবশ্যই আলোচনা করে দেবো, তোমরা শুধুমাত্র ধৈর্য সহকারে ক্লাসটা দেখো। যে আমরা এখানে ক্লাসটা করব, এই ক্লাসটা হচ্ছে হোমওয়ার্ক ছিল, রাইট? হোমওয়ার্ক ছিল তোমাদের কাছে, ওকে। তো কি বলছে কোশ্চেনটা, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটার যে তোমাদের বলেছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম দেখতে পাচ্ছ, এই ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম 2007-এ, 2009, 2011, 2012, 2013, 2019, 2023 কোশ্চেনটা অনেকবার এসেছে। খুবই কি কোশ্চেন এসছে, কোশ্চেনটা বলেছে স্টেট অ্যান্ড এক্সপ্লেন ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম। ঠিক আছে, এই কোশ্চেনটা লিখে রাখো, এই কোশ্চেনটা লিখে রাখো, খুবই ইম্পর্টেন্ট। স্টেট মানে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরামের স্টেটমেন্ট কি ছিল, স্টেট অ্যান্ড এক্সপ্লেন। এক্সপ্লেন মানে কি, আমরা জানি যে আরএল লোড রেজিস্ট্যান্স এবং সোর্স রেজিস্ট্যান্স দুটো ইকুয়াল হয়ে গেলে সেটা আমরা অ্যাপ্লাই করতে হবে, সেখানে কি কন্ডিশন লাগবে, সেটা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফর্ম থিওরাম লাগবে। তো স্টেট দ্য এক্সপ্লেন ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফর্ম থিওরাম মানে এমপিটিটি বলা হয়, আমরা শর্ট ফর্মে বলি এমপিটিটি। বুঝতে পারছো? ক্লাসটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, থিওরিটিক্যাল কোশ্চেন, এটা করতেই হবে, খুবই ইম্পর্টেন্ট, বারবার বলে দিচ্ছি খুবই ইম্পর্টেন্ট। দেখবে এই কোশ্চেনটা প্রচুর বার এসেছে তোমাদের পিওয়াই কিউ এ। আর তোমাদের 5 ইয়ার্সে পিওয়াই কিউ কি করে পাবে কিভাবে নামে সেটা তুমি শুধুমাত্র ধৈর্য সহকারে ক্লাসগুলো করো, প্রত্যেকটা ক্লাস ঠিক সময় মতো তোমাদেরকে আমি প্রোভাইড করে দেবো, ঠিক আছে। তো চলো কোশ্চেনটা কি বলছে দেখো। বলছে আমরা আগে প্রথমে টার্ম কন্ডিশন পড়ে আগে কোশ্চেনটাকে পড়ে নিই। বলছে ফাইন্ড আউট দ্য আর, এই যে আরটা দেখতে পাচ্ছ রেজিস্ট্যান্সটা,
এই আরটা বার করতে হবে। ফিগার দা যে ফিগারটা দিয়েছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম অ্যাপ্লাই করে যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য পাওয়ার ডেসিপেট ইন দ্য আর পাওয়ার ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার, মানে অ্যাকচুয়ালি যে সার্কিটটা দিয়েছে তোমাকে বলেছে যে আর এর মধ্যে অর্থাৎ রেজিস্ট্যান্সের মধ্যে কতটা পাওয়ার মানে অ্যাকচুয়ালি ডেসিপেট হচ্ছে। পাওয়ার ডেসিপেটের ফর্মুলা আলাদা আর পাওয়ার অ্যাবজর্বের ফর্মুলা আলাদা হবে। কারণ কি পাওয়ারের ফর্মুলা সবাই জানো, পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, পি ইকুয়াল টু আই স্কোয়ার আর, পি ইকুয়াল টু তোমরা ভিআই সব জানো, বাট এখানে ক্ষেত্রে কি ফর্মুলা লাগাবো। তো এই ফর্মুলাটা লাগানোর আগে আমরা আগে পড়ে নিই টার্ম কন্ডিশন কি ছিল। দেখো টার্ম কন্ডিশন বলতে কি না, এমপিটির টার্ম কন্ডিশন কি ছিল আমরা সবাই জানি যে অ্যাকচুয়ালি দিস থিওরাম স্টেট দ্যাট ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার কি বলেছিল না, is the absorber by to the one network another joint to the two terminal, মানে অ্যাকচুয়ালি ইম্পিডেন্স সোর্স আর লোড সোর্স দুটো সমান হতে হবে, দুটো ইকুয়াল হতে হবে, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি লোড ইম্পিডেন্স আর হচ্ছে সোর্স ইম্পিডেন্স, আর সোর্স ইম্পিডেন্সকে আমরা কনজুগেট অফ সোর্স ইম্পিডেন্স বলতে পারি, ঠিক আছে, কনজুগেট। এবারে কেন, এবারে সোর্স ইম্পিডেন্স বলতে কি, সোর্স ইম্পিডেন্স মানে হচ্ছে আমরা জানি মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের এক্সপেক্টেড, ধরো এটা আমরা জানি কন্ডিশন, ঠিক আছে, আমরা থিওরাম পড়েছি, সবাই থিওরামগুলো ক্লাসগুলো আশা করি সবাই করে নিয়েছো, ঠিক আছে। এবারে দেখো, এবারে সিমিলারলি আমরা কি জানি যে এই লোড ইম্পিডেন্স আর সোর্স ইম্পিডেন্স দুটো ইকুয়েশন হলে তবে আমরা সেখানে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম লাগাতে পারবো। কন্ডিশন নাম্বার 1 ছিল যে থিওরাম অ্যাপ্লাইড ফর দ্য রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে ইউজ করতে পারবো, আর এই থিওরামটা কি হবে ডিসি সোর্সের ক্ষেত্রে অ্যাজ ওয়েল এস এসি ক্ষেত্রে ইউজ করতে পারবো। এবং আমরা এখানে কিন্তু কোনো মানে এই থিওরামটা ইজ নট অ্যাপ্লাই ফর দ্য ইউনিল্যাটারাল বা নন লিনিয়ার ক্ষেত্রে ইউজ করতে পারবো না। এবারে রেজিস্টিভ ক্ষেত্রে কি ছিল ফর্মুলা, ফর্মুলা বলতে কি কন্ডিশন যে লোড রেজিস্ট্যান্স, অ্যাকচুয়ালি আমাকে কোন এক ক্লসে বলেছে এই রেজিস্ট্যান্সের এক ক্লসে, তাহলে রেজিস্ট্যান্স মানে কি এদিক থেকে নিচে লোড রেজিস্ট্যান্স হবে এটা, এই লোড রেজিস্ট্যান্সের সঙ্গে টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছ না, যেটা সোর্স রেজিস্ট্যান্সও বলতে পারি বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সও বলতে পারি, এইটাকে দুটো ইকুয়েশন করতে গেলে সেখানে সমান হলে সেটাকে হলো ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম, তখন ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম কিন্তু অ্যাপ্লিকেবল হবে। এবারে এখানে কন্ডিশন অনুযায়ী আমাকে এখানে কি দেখতে হবে, আমাকে প্রথমত যে এই যে রেজিস্ট্যান্স পার্টটা আছে না প্রত্যেকটা ভোল্টেজ সোর্স বাদ দিয়ে, একটা ভোল্টেজ সোর্স দেখতে পাচ্ছ 10 ভোল্ট, এই সরি 100 ভোল্ট রয়েছে, এবং তোমাকে 100 ওহম 50 100 আবার 100 আবার 50, তার মানে আমাকে এই যে টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটাকে বার করতে হবে, তার সঙ্গে লোড রেজিস্ট্যান্স সমান করতে হবে। তো কন্ডিশন নাম্বার 1 এর মধ্যে আমরা যদি দেখি ইফ আর ইকুয়াল থেভেনিনস রেজিস্ট্যান্স কি হবে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কন্ডিশন ফলো করছে কিনা আমরা দেখে নেব। ফার্স্ট উই হ্যাভ টু ক্যালকুলেট দ্য আরটিএইচ। আরটিএইচ বার করার ফর্মুলা কি ছিল তোমাদেরকে প্রথমে বলেছিলাম যে ইন্ডিপেন্ডেন্ট মানে কারোর উপর ডিপেন্ড করছে কি ভোল্টেজ সোর্সটা, কারোর উপর ডিপেন্ড করছে না, তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। আর একটা ফর্মুলা বললা কি যে এখানে যে পাওয়ার ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার বার করানোর জন্য ফর্মুলা ছিল পি ম্যাক্স, পি ম্যাক্সের ফর্মুলা কি ছিল, পি ম্যাক্সের ফর্মুলা ছিল ভিটিএইচ স্কোয়ার বাই 4RTH ছিল তো। দেখো মানে অ্যাকচুয়ালি পি ম্যাক্স বলতে কোনটা, যে এই এক ক্রসে যে লোড আছে না, তাহলে সেদিক থেকে আমরা কি বলবো এটা লাইন লোড বা লোড কারেন্ট একই জিনিস, কারণ কি রেজিস্টিভ লোডের ক্ষেত্রে লোড কারেন্ট, সিমিলারলি আমরা কি বলতে পারি এটা ম্যাক্সিমাম পাওয়ার লোড। সেই ক্ষেত্রে ফর্মুলা কি ছিল ভিটিএইচ স্কোয়ার 4RTH 4RTH বা 4RL। কেন 4RTH করতে চাইছি, কারণটা দেখো 4RTH মানেই তো 4RL, কেন হয় কারণটা হচ্ছে দেখো এখানে দেখো, এখানে ভালো করে লক্ষ্য করো, লোড রেজিস্ট্যান্স মানে কি সোর্স রেজিস্ট্যান্স, আর সোর্স রেজিস্ট্যান্স মানে হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ওকে, সোর্স রেজিস্ট্যান্স মানে আমরা যেখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করবো, ব্যাস কাহিনী। ওকে, বুঝতে পেরেছো তো, এই হচ্ছে ফর্মুলা। ওকে, তো এই ফর্মুলা কিন্তু রিমেম্বার করে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা বলে দিলাম। এই যে ফর্মুলাগুলো বলছি টার্ম কন্ডিশন বলছি, এগুলো কিন্তু আমি থিওরিটিক্যাল ক্লাসে কিন্তু কমপ্লিট করে রেখেছি, তোমরা যদি না দেখে থাকো তাহলে ক্লাসগুলো অবশ্যই দেখে নাও, সেটা প্লে লিস্ট করা রয়েছে। তাহলে আমরা এই কন্ডিশন জানি, ঠিক আছে। এবারে এখানে যে আমরা ফর্মুলাটা লাগাবো এখানে কি লিখবো, এখানেও সিমিলারলি এই ফর্মুলা বেসিসে আমরা দেখবো, আমাকে অ্যাকচুয়ালি ভিটিএইচ আরটিএইচ ক্যালকুলেট করতে হবে। আচ্ছা আমরা তো কন্ডিশন পড়ে ফেললাম না,
কন্ডিশন কি বললাম, তাহলে এখান থেকে কি কি ক্যালকুলেট করতে হবে? 1 নম্বর ভিটিএইচ ক্যালকুলেট করতে হবে, আবার হচ্ছে আরটিএইচ মানে সমান সমান আরএল। তাহলে আমাকে ক্যালকুলেট করতে গেলে প্রথম হচ্ছে কি করতে হবে? আরটিএইচ বার করাও। প্রথমে আরটিএইচ মানে কি? আর ইকুইভ্যালেন্ট। প্রত্যেকটা ক্ষেত্রে আমি বলেছি, ক্লাসগুলো যারা করছো না, আমি বারবার বলছি, আমি ভয় দেখাচ্ছি না, এগুলো নলেজ থেকে তোমরা কিন্তু বেরিয়ে যাবে। যারা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ভবিষ্যতে পড়াশোনা করছো, যেহেতু তোমাদের ভবিষ্যৎটাকে দেখতে হবে, সেজন্য কি নলেজ রাখতে হবে। আর নলেজ রাখতে গেলে তুমি যদি কনসেপ্ট ক্লিয়ার যদি না রাখো, খুব চাপ আছে। মুখস্থ করে বা দেখে দেখে টুকে কিন্তু পাস করে রেজাল্ট করে আর কোনো মূল্য নেই এখনকার জেনারেশনে। নলেজ থাকবে, চাকরি তো হবে। ঠিক আছে, দেখো এবারে আরটিএইচ যদি ক্যালকুলেট করতে হয়, আমি বলেছিলাম যে ভোল্টেজ সোর্স এখানে কি আছে? এটা ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, কারোর উপর ডিপেন্ড করছে কি? করছে না। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স থাকলে আমরা কি জানি? শর্ট সার্কিটেড, আগের ক্লাসেও বলেছিলাম শর্ট সার্কিট হয়ে যাবে, তাই তো? আর কারেন্ট সোর্স থাকলে কারেন্ট সোর্স থাকলে কারেন্ট সোর্স থাকলে ওপেন সার্কিট হয়ে যায়। এগুলো মাথায় রাখতে হবে, এগুলো সব লিখিয়ে দিয়েছিলাম, ওপেন সার্কিট। ওকে, তো এই কন্ডিশন গুলো মাথায় না থাকলে কিন্তু নিউমেরিক্যাল করতে খুব চাপ আছে। তাহলে আরটিএইচ ক্যালকুলেট করতে গেলে ভিটিএইচ এর কাছে কি হবে? শর্ট হয়ে যাবে। তাহলে এদিকে লোড ছিল, লোডটাকে সবসময় আমরা রিমুভ করতে হবে, এটা টার্ম কন্ডিশনের মধ্যে ছিল। তাহলে দেন উই হ্যাভ টু প্লট দ্য সার্কিট। কি হবে? এরকম সার্কিটটা তৈরি হবে, ভালো করে লক্ষ্য করো। এদিকে ভোল্টেজ সোর্স গুলো শর্ট সার্কিট করে দিলাম, এদিকে রেজিস্ট্যান্স ছিল, ছিল তো? দেখো পুরো স্টেপ বাই স্টেপ যাবো, একটা হবে একটাই নিউমেরিক্যাল ভালো করে করবে। তোমাদের জন্য সারপ্রাইজটা কি আছে সেটা কিন্তু এক্ষুনি বুঝতে পারবে, শুধুমাত্র ক্লাসটা এন্ড অফ পর্যন্ত থাকো। দেখো ওকে, আচ্ছা এই এরকম সার্কিটটা হবে কি হবে না? সার্কিটটা তো এরকম হবে, বলো? সবাই দেখে দেখে করো, খাতা পেনে করো, প্র্যাকটিস করতে করতেই কিন্তু হবে। এবারে দেখো এখানে আমরা রেজিস্ট্যান্সের আরটিএইচ বার করছি তো, তাহলে আরটিএইচ যদি বার করাতে হয়, তাহলে আমরা প্রথমে কি বলেছিলাম? প্রথমে টার্ম কন্ডিশন ছিল স্যার যে ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স থাকলে সেটাকে শর্ট সার্কিট করে দিন, আর কারেন্ট সোর্স থাকলে ওপেন কাটিয়ে দিন। যেহেতু ভোল্টেজ সোর্স ছিল, শর্ট করে দিলাম। বাকি সমস্ত রেজিস্ট্যান্স গুলো কি করেছি? বাকি সমস্ত রেজিস্ট্যান্স গুলো যেমন আছে তেমন করে রেখে দিয়েছি। ঠিক আছে, এবারে দেখো এখানে কত ছিল? 100। এখানে কত? আমি ওহমটা লিখছি না, তোমরা লিখে নেবে, আমি তাড়াতাড়ি করে করছি তো তোমার জিনিসগুলোকে, বেশি লেন্দি করতে লাভ নেই ক্লাসটাকে। 50, আর এখানে কত ছিল? 100। ওকে, আর এখানে ছিল 50। তাহলে আমাকে বলো তো এটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হবে? ধরো এদিকে লোড রেজিস্ট্যান্স ছিল, তো আমি ধরে নিলাম এদিকে একটা ভোল্টেজ সোর্স আছে, অ্যাজুম করে নিচ্ছি ভোল্টেজ সোর্স রয়েছে। এবারে তোমরা ভালোভাবে জানো, আমি তোমাদেরকে যারা অফলাইনে পড়ছো বা অনলাইনে যারা পড়ছো সবাই জানো ভালোভাবে, যে আমরা যদি এখানে ভোল্টেজ সোর্সটাকে একটা অ্যাজুম করে নিই, তাহলে পজিটিভ নেগেটিভ রয়েছে, পজিটিভ নেগেটিভ রয়েছে। তাহলে পজিটিভ নেগেটিভ যদি থাকে স্যার, তাহলে আপনি পড়িয়েছেন পজিটিভ থেকে কারেন্ট ফ্লো করে। ঠিক আছে, তাহলে এখানে একটা ব্রাঞ্চ পাচ্ছে না, তাহলে এদিক থেকেও কারেন্ট আসবে স্যার, আবার এদিকেও কারেন্ট যাবে। এবারে সিরিজ প্যারালাল দেখো, তারপর স্যার এদিকেও কারেন্ট ভাগ হচ্ছে, এদিকেও কারেন্ট ভাগ হচ্ছে, হচ্ছে তো? তাহলে সিমিলারলি আমরা দেখতে পাচ্ছি স্যার এখানে দুটো কারেন্ট আমরা পুরো সিরিজ সার্কিট পাচ্ছি। প্রথমে এই যে প্রথমে এটা কি 100 এ 100 প্যারালাল, প্যারালাল আছে। কারণটা দেখো কেন প্যারালাল আছে? কারণটা এই ব্রাঞ্চ থেকে তো আর কোথাও ভাগ হচ্ছে না, না দুটো ভাগে ভাগ হচ্ছে। তাহলে দুটো ভাগে ভাগ হলে এই 100 আবার এদিকে 100, তাহলে দুটো প্যারালাল থাকলে কি হয়? 50 হয়। তাহলে সার্কিটটা কিরকম হবে? জাস্ট লাইক এরকম সার্কিটটা হবে, ভালো করে লক্ষ্য করো। এদিকে একটা একটা রেজিস্ট্যান্স চলে আসবে, তাহলে এদিকে কি ছিল? 50। এই যে 50 ভ্যালুটা ছিল, এই যে 50 ভ্যালুটা, ভালো করে দেখো, এই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে পারলেই সব কিছু হয়ে যাবে। আর এখানে আমরা জানি যে টোটাল দুটো রেজিস্ট্যান্সের ভ্যালু যদি থাকে R/2 করতে বলি শর্ট ফর্ম, বা R1 প্লাস R2 বাই R1 প্লাস R2 করতে বলি, R1 ইন্টু R2, 100 ইন্টু 100 করলে বা 200 করলে কত হবে? তোমার 85 আসবে। ঠিক আছে, তার মানে 100/2। সব পরিষ্কারভাবে ক্লিয়ার করে দেবো, শুধু বেসিক্সটা শুধুমাত্র তুলে নাও, দেখবে সব নিউমেরিক্যাল চলে যাচ্ছে। তাহলে 50, তাহলে এখানে ইকুইভ্যালেন্ট সার্কিটের ক্ষেত্রে কত আসবে? 50 আসলো। তাহলে এখানে যদি 50 আসে, বাকি পার্টটা কি হবে? বাকি কি ছিল? 100 ছিল, আর এখানে 50 ছিল। তাহলে এখানে কি হবে? এটা প্যারালালে চলে আসবে 100, আবার কি চলে আসবে? 50। বুঝতে পারছো তো? ক্লিয়ার তো? দেখো ক্লিয়ার, ক্লিয়ার হয়ে গেলে একটা থামস আপ দিয়ে দাও। ঠিক আছে, তাহলে আমরা এখানে পজিটিভ জানি, এখানে নেগেটিভ জানি। দেন আবার লুক অ্যাট সি যে অ্যাকচুয়ালি কারেন্ট কোন দিক দিয়ে ফ্লো করছে। তাহলে আবার যদি কারেন্ট ফ্লো করছে করছে করছে, তাহলে এদিকে কি হবে? দুটো ব্রাঞ্চ পাচ্ছে স্যার, এদিকে একটা কারেন্ট ফ্লো করবে, এদিকে একটা কারেন্ট ফ্লো করবে, কিন্তু এই কারেন্টটা কোথাও আর ভাগ হচ্ছে না। তাহলে বোথ আর সিরিজ। 15 আর 15 50 50 কত হয়? 100।
আর এখানে কত ছিল স্যার, এখানে ছিল 100, আর এখানে কত ছিল 50। তার মানে এখানে যদি 100 হয় তাহলে 100, এদিকে রেজিস্ট্যান্স 100, আবার তোমার রেজিস্ট্যান্সটা 100, তাহলে এদিকে কত হবে 50, তাহলে 50 50 কত হবে, টোটাল হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পেয়ে গেলাম 100 পাচ্ছি। দেখো সবার 100 বেরিয়েছে। খুব সিম্পল ভাবে যাচ্ছি আমি, সিম্পল ভাবে যাচ্ছি যাতে করে আমরা বুঝাতে পারি সব জিনিসটাকে। তাহলে এখানে 100 কি করে 100 আসলে, 50 50 100 হয় না, কারণ কি R1 ইন্টু R2, R1 প্লাস R2 সিরিজ রয়েছে, তাহলে সেখানে এখানে 100, এখানে 50, তাহলে আবার দেন প্যারালাল রয়েছে। ঠিক আছে, আবার প্যারালাল সার্কিট গুলো পরপর ডিজাইন করবে, এমনি তোমাকে 6 নম্বর দেবে না, 5 নম্বর দেবে না। ঠিক আছে, তাহলে এটা কি আছে, প্যারালাল। তাহলে প্যারালাল থাকলে কি হবে, সার্কিটটা টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা পেয়ে যাচ্ছি কত, বলো 100 পেয়ে যাচ্ছি। বুঝলে, ক্লিয়ার? তাহলে 100 রেজিস্ট্যান্স পেয়ে গেলাম ওহম। তাহলে আমরা যদি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা পেয়ে গেলাম, তাহলে কি ক্যালকুলেট করতে বাকি রইলো, আর কি ক্যালকুলেট করতে বাকি রইলো, ভিটিএইচ। কিন্তু আমাকে দেখতে হবে লোড রেজিস্ট্যান্সের সঙ্গে এই রেজিস্ট্যান্সটা কি সমান হচ্ছে কিনা, তবেই ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম লাগবে। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম, আরটিএইচ পেয়ে গেলাম। এবার আরটিএইচ এর পর কি বার করাবো আমরা, আরটিএইচ এর পর কি বার করাবো, ভিটিএইচ বার করাবো, তাই তো? কিন্তু আমাকে বলো তো, তোমার এখানে যদি আরটিএইচ তোমার 100 পেয়েছো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, ঠিক আছে, ধরো আমি এখানে তোমাকে আরটিএইচ বার করছি, সার্কিটটা কিরকম হবে, এদিকে ভোল্টেজ সোর্স ছিল, ভোল্টেজ সোর্স ছিল তো, এদিকে রেজিস্ট্যান্স ছিল, এদিকে রেজিস্ট্যান্স ছিল, সব দেখো ভালো করে লক্ষ্য করো, এদিকে রেজিস্ট্যান্স, প্যারালাল, রেজিস্ট্যান্স। ওকে, এই কাহিনী, কারণটা লোডটাকে ওপেন করে রাখতে হবে আমাকে। এবার ভালো করে লক্ষ্য করে এদিকে বুঝতে পারবো, অনেক কিছু জিনিস আছে। এখানে তোমার কত ছিল, 100 ভোল্ট স্যার, এখানে কত 100 ছিল স্যার, ওকে, এখানে কত 100, এখানে স্যার 50 ছিল, এখানে স্যার 50 ছিল, আর এখানে স্যার 100 ছিল। আচ্ছা, আমাকে এর এক কস, এবার আমাকে ভিটিএ যদি বার করতে হয়, টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যদি দেখো এখান থেকে, আচ্ছা এদিক থেকে যদি আমি ভোল্টেজটা দেখি, তাহলে আমার কারেন্টটা দিতে ফ্লো করছে না, কারেন্টটা ফ্লো করছে তো এদিক দিয়ে, তাহলে কারেন্টটা যদি ফ্লো করে, আমি ধরলাম এদিকটা হচ্ছে I1, এদিকটা হচ্ছে I1, কেন I1, কারণ কি এই ব্রাঞ্চের রেসপেক্টে কি হচ্ছে, কারেন্টটা ফ্লো করছে, আবার এদিক থেকে একটা কারেন্ট ফ্লো করছে, যেটা নাম ধরলাম আমি R2। ঠিক আছে, কিন্তু আমাকে বলো তো, এই I1 I2 যদি ক্যালকুলেট করতে চাই, তাহলে আমার কি এই পাথটা কি কমপ্লিট করতে পারছে ক্লোজ লুপটা, পসিবল নয়। তাহলে এদিকটা যদি পসিবল নয়, তাহলে আমরা কি জানি যে এদিক থেকে কারেন্ট ফ্লো করবে না, তাহলে আমরা এই রেজিস্ট্যান্সের কোনো আর ভ্যালুয়েশন থাকবে, লক্ষ্য করো ভালো করে, ভালো করে লক্ষ্য করো, এই রেজিস্ট্যান্সের কোনো আর ভ্যালুয়েশন থাকবে কি, আর এই রেজিস্ট্যান্সটার থাকবে না তো, কারণ এদিক থেকে একটা ক্লোজ লুপ পাচ্ছি, আবার এদিক থেকে একটা ক্লোজ লুপ পাচ্ছি, রাইট? তাহলে সিমিলারলি এখান থেকে আমরা আর ইকুইভ্যালেন্ট যদি আবার বার করতে চাই, কারণটা হচ্ছে ওখানে আমরা পুরো দেখেছিলাম লোড রেজিস্ট্যান্সকে ওপেন করে দেখেছিলাম, এবারে আর ইকুইভ্যালেন্ট যদি বার করতে চাই তাহলে কি হবে, 100, আবার এখানে কি আছে প্যারালাল, তাহলে এই দুটো কিসে আছে, এই দুটো সিরিজ হয়ে যাবে, সিরিজ হবে কি হবে না, কারণটা আমি তো এটা নেগলেক্টেবল করছি না, কারণ কি আমার এদিকে কারেন্ট ফ্লো করবে না, আমার তো এদিকে কারেন্ট ফ্লো করবে না, এদিকে কারেন্ট কি ফ্লো করবে, ফ্লো করবে না, তাহলে এদিকে যদি ফ্লো না করে, তাহলে আমার সার্কিটটা কিরকম ডিজাইন হবে বলো, সার্কিটটা এরকম ডিজাইন হবে না, এদিক থেকে একটা কারেন্ট ফ্লো করছে, আবার এদিক থেকে কারেন্ট ফ্লো করছে, তাহলে তুমি দেখি সিরিজ প্যারালাল দেখতে চাও, তাহলে আমরা কি জানি, এদিকে লক্ষ্য করো সবাই, ভালো করে লক্ষ্য করো, এই যে 50 আর 100 কিসে আছে, সিরিজ, তাহলে সিরিজ থাকলে কি হবে, প্যারালাল সার্কিটে কিরকম হবে, এরকম সার্কিটটা হবে, হবে কি হবে না, দেখো পুরো ক্লিয়ারেন্স রাখতে হবে, কনসেপ্ট নীতি না থাকে, ক্লিয়ার না থাকলে নিউমেরিক্যাল করতে খুব চাপ আছে, তাহলে সার্কিটটা এরকম ডিজাইন হবে না, ডিজাইন হবে কি হবে না, এদিকে ছিল 100, রাইট, এদিকে ছিল তোমার 100, এটা 100 ভোল্ট, এটা 100 ওহম, তাহলে এখানে কত ছিল, 100 ছিল, আর এখানে তোমার 150 হয়ে যাবে, কারণ কি 50 আর 100 কত হয়, 150 না। এবারে তুমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা ইজিলি ভাবে বার করতে পারবে, কেন, কারণটা দেখো লক্ষ্য করো, এই 100 আর 150 কি হয়, প্যারালাল, তারপরে সিরিজ করে দাও, দেখবে তোমার এখানে আর ইকুইভ্যালেন্ট বেরিয়ে যাবে 160। তার মানে আমাকে বলো তো, আগেরটা আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আসলে 100, এবারে আসলো 160,
আমরা কোনটাকে নেব? তাহলে আমরা আগেরটা দেখেছিলাম লোডকে রেজিস্ট্যান্সকে ওপেন করে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স করেছিলাম, কিন্তু আমি তোমাকে প্রথমে বললাম না, লোড রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যদি সমান যদি না হয় ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম লাগবে না, সমান হতে হবে, ইকুয়াল হতে হবে, সমান তো হচ্ছে না। কিন্তু আমরা এই যে ব্রাঞ্চ আছে না, এই যে 15 ওহম রেজিস্ট্যান্স, এদিকে আমরা ক্যালকুলেট করতে পারবো না, কারণ ওপেন রয়েছে, তো কারেন্ট তো ফ্লো করবে না। আমরা তখন এর অ্যাক্রসে দেখছিলাম, কারণ কি সোর্সটা তো এদিকে ছিল না, আমরা অ্যাজুম করেছিলাম, অ্যাজুম করার পর কিন্তু এই রেজিস্ট্যান্স কাজ করছিল না, কিন্তু এখানে ভোল্টেজ সোর্সের এক্সপেক্টে কারেন্ট করছে, তাহলে আমরা আর ইকুইভ্যালেন্ট নেবো 160। আই হোপ ক্লিয়ার, ঠিক আছে। আর ইকুইভ্যালেন্ট বেরিয়ে গেল। এবারে দেখো, আর ইকুইভ্যালেন্ট বেরিয়ে গেলে তুমি এর অ্যাক্রসে পাওয়ার বার করতে পারবে না, বার করতে পারবে কি পারবে না? দেখো ভালো করে লক্ষ্য করো, সার্কিটটা কিরকম ছিল, এরকম ছিল, এরকম ছিল তো সার্কিটটা। এবারে আমি তোমাকে বললাম যে এদিক থেকে একটা কারেন্ট ফ্লো করছে, এদিক থেকে একটা কারেন্ট ফ্লো করছে। আচ্ছা, টোটাল ইকুইভ্যালেন্ট সার্কিটটা আবার কত হবে? কারেন্টটা, কারেন্ট তো ইকুইভ্যালেন্ট বেরিয়ে যাবে, কারণ কি আই ইজ ইকুয়াল টু কি হয়, ভালো করে লক্ষ্য করো, আই ইজ ইকুয়াল টু কি হবে, ভি বাই আর। ভি বাই আর কি হবে এখানে? আর ইকুইভ্যালেন্ট, তাহলে ভি কত দিয়ে আছে এখানে? স্বাভাবিক স্যার 100 দিয়ে আছে, আর আর ইকুইভ্যালেন্ট কত বেরালো? 160 স্যার। তাহলে তোমার সার্কিটের কারেন্ট কত ফ্লো করছে স্যার? সার্কিটের মধ্যে কারেন্ট ফ্লো করছে স্যার 5/8, হ্যাঁ কি না? 5/8, 5/8 অ্যাম্পিয়ার আসছে, আসলো তো ওখানে? দেখো লক্ষ্য করো, কারেন্টটা চলে আসলো। তাহলে কারেন্ট যদি চলে আসে স্যার, তাহলে আমাকে এখান থেকে কি করতে পারবো? I1 বার করতে পারবো। তোমাকে এদিকে বলেছিলাম I1 ফ্লো করছে, এটা তোমাকে বলেছে I1, এটা বলেছিলাম I2, বলেছিলাম তো, ধরে নাও। তাহলে আমাকে আমাকে এবারে দেখো সার্কিট দেখো, এই 100 ওহমের অ্যাক্রসে যদি ভোল্টেজ বার করনি, তাহলে এর অ্যাক্রসে ভোল্টেজ পেয়ে যাবো না, VTH? অবশ্যই পেয়ে যাবো। তাহলে সিমিলারলি আমাকে এবারে মাথায় রাখতে হবে, এটাকে ক্যালকুলেট করে দেখবে কত আসছে। এখানে ক্যালকুলেট করে দেখবে 6 পয়েন্ট সামথিং একটা আসবে, 0.625 আসবে, 25 আসবে, ঠিক আছে। ওকে, টোটাল কারেন্টটা হচ্ছে 0 পয়েন্ট, এটা ক্যালকুলেট করে দেখবে তোমরা, 6.25 অ্যাম্পিয়ার আসবে টোটাল কারেন্টটা, কিন্তু বললাম। এবারে কারেন্ট ডিভিশন রুল দিয়ে আমাকে লাগাতে হবে, দেখো ভালো করে লক্ষ্য করে দিকে, কারেন্ট ডিভিশন রুল কি বলছে? টোটাল কারেন্ট, সরি, ভালো করে দেখো, এখানে টোটাল কারেন্ট ফ্লো করছিল না, টোটাল কারেন্ট তো, তাহলে এদিকে কি হচ্ছিল? এদিকে আমরা I1, আমি I1টা বার করে তো এর অ্যাক্রসে কারেন্ট পেয়ে যাচ্ছি, মানে কি ভোল্টেজ ড্রপ পেয়ে যাবো। আর এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ মানে কি? ওপেন সার্কিট ভোল্টেজ। এই যে সার্কিটটা আছে, এখানের ভোল্টেজ মানে তো এর অ্যাক্রসে ভোল্টেজ, কারণ কি উইল বি প্যারালাল সার্কিট, ইয়েস অর নো? তাহলে এর অ্যাক্রসে যদি ভোল্টেজ বার করাতে হয়, তাহলে আমি এর অ্যাক্রসে ভোল্টেজটা বার করাবো, আর এর অ্যাক্রসে যদি ভোল্টেজ বার করতে হয়, তাহলে আমি কারেন্টটা বার করলে তো আমি কারেন্ট ইজ ইকুয়াল টু কি হবে? আই পের কি হবে? আই কত হবে কারেন্ট? টোটাল কারেন্ট ফ্লো করছে কত? 0.26। তাহলে আমরা I1 বার করতে গেলে কি জানি? কারেন্ট ডিভিশন রুল সব পড়িয়েছি। কারেন্ট ডিভিশন রুল কি জানি? টোটাল কারেন্ট ইনটু অপোজিশন রেজিস্ট্যান্স, ধরে নাও এটাকে R1, সরি এটাকে R2 ধরো, এটাকে ধরে নাও R1, কেন I1 এর এক্সপ্রেস হচ্ছি না? তাহলে এদিকে কি হচ্ছিল? ফ্লো করছিল I2, বুঝলে? তাহলে সেদিকে I1 বার করতে গেলে কি ফর্মুলা ছিল? টোটাল কারেন্ট, মানে টোটাল কারেন্ট যে ফ্লো করছে ইনটু অপোজিশন রেজিস্ট্যান্স, মানে R2 বাই R1 প্লাস R2। এবারে মানগুলো পুট করো, দেখো রেজিস্ট্যান্সের ভ্যালু দিয়ে আছে না, R1 R2 ভ্যালু দিয়ে আছে, তাহলে R1 R2 ভ্যালু দিয়ে থাকলে তুমি টোটাল কারেন্ট কত আছে? 0.625 ইনটু R2 ভ্যালু কত দিয়ে আছে? R2 ভ্যালু কত দিয়ে আছে? 100, রাইট? এবারে 100 প্লাস 150 কত হয়? 250। ভালো করে বুঝো, আমি পুরো স্টেপ বাই স্টেপ করাচ্ছি, ঠিক আছে? একটা কোশ্চেন সেমিস্টার ছাড়া যাবে না, ঠিক আছে? এখান থেকে তোমার দেখবে কত আসবে কারেন্টটা, কারেন্টটা আসবে 0.25 অ্যাম্পিয়ার, 0.25 অ্যাম্পিয়ার আসবে, দেখবে কারেন্টটা অ্যাম্পিয়ার চলে আসবে। এবারে বাকি কারেন্টটা কোন দিয়ে ফ্লো করছে? নিশ্চয় 10 ও এই 100 ওহমে দিয়ে, মানে এখান থেকে দেখতে পাচ্ছ এই কারেন্টটা যে বেরিয়েছিল টোটাল কারেন্টটা 0.625, তার মধ্যে এই কারেন্টটা বাদ দিলে কত? বাকি কারেন্টটা দিয়ে ফ্লো করবে, ঠিক আছে? এবারে কারেন্ট যদি পেয়ে গেলাম I1 এর রেসপেক্টে, এবারে তো দিয়েছিল ভোল্টেজ বার করতে হবে না। দেখো
ইজিলি ভাবে ভোল্টেজ বার করতে হবে না, এর ক্রসে কারেন্ট তো পেয়ে গেছি, রেজিস্ট্যান্স রয়েছে 150, তাহলে ভি কত হবে, এর ক্রসে ভোল্টেজ ড্রপ, আমি ভি1 ধরলাম, তাহলে ভি1 ইজুগাল টু কি হয় আইআর, তাহলে আই ওয়ান, হ্যাঁ কি না বলো, ওদিকে কারেন্ট ফ্লো করছো কি I1, সব স্টেপ বাই স্টেপ বুঝতে পারছো, খুব ইম্পর্টেন্ট ক্লাস, শেয়ার করে দাও, বাবা বলছি বন্ধুদের সঙ্গে, ক্লাসগুলো না করলে খুব চাপ আছে। এদিকে ধরলাম R1, তাহলে মানটা পুট করো না, তাহলে ভি1 তো বেরিয়ে যাবে তোমার, তাহলে কত ছিল ভি1টা, I1 কত বেরিয়েছিল এখান থেকে, I1 কত বেরিয়েছিল এখানে 0.25, 0.25 ইন্টু R1 কত ছিল 150, ব্যাস এখান থেকে ভি1 বেরিয়ে গেল। এবারে ভি1 যদি বেরিয়ে যায় এখানে তোমার কত হবে 25 তার মানে তোমার 25 হবে, ঠিক আছে 25 না, সরি ভুল হচ্ছে একটু, 100 ইন্টু, আচ্ছা আর ওয়ান এর এক্সপেক্টেড ভোল্টেজ কত ছিল গো, এখানে 150 কেন হবে, 150 হবে না, এখানে তোমার 100 ভোল্টেজ, এই ভোল্টেজটা, কারণটা হচ্ছে দেখো লক্ষ্য করো ভালো করে, এখানে কেন 150 করছি না, কারণটা 150 করছি না, এটা এখন তো 150 কি করে নিয়েছিলাম, এখানে 50 ছিল, এখানে 100 ছিল, তার জন্য 150 করেছিলাম, কিন্তু এর অ্যাক্রসে কত ছিল, রেজিস্ট্যান্সের অ্যাক্রসে রেজিস্ট্যান্স কত ছিল 100 না, সেটা হবে 100 হবে, ঠিক আছে এটা 100 হবে, ঠিক আছে। আর ওয়ানটা কত ছিল এদিকে অ্যাক্রসে 100, দেখবে এটা 25 হবে, 25 ভোল্ট ভোল্টেজ পেয়ে গেলাম। আচ্ছা এর অ্যাক্রসে ভোল্টেজ পেয়ে গেলাম মানে আমি বললাম তো ওপেন সার্কিট ভোল্টেজ, তার মানে এখানে ভি অ্যাক্রসে মানে হচ্ছে এটা ভিটিএইচ পেয়ে গেলাম। তাহলে দেন তোমাদেরকে ফর্মুলা করেছিলাম কি ফর্মুলা, এবারে ফর্মুলাতে আসো যে নিউমেরিক্যালের ফর্মুলা কেন আমার লাগছে, এটা কেন ইম্পর্টেন্ট বলেছিলাম, এই যে ফর্মুলা স্টার মার্ক, এই যে ফর্মুলা, তাহলে পাওয়ারের ফর্মুলা কি বার করতে, পাওয়ারটা ডেসিপার্ট হচ্ছে না বলেছে তো, দেখো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য পাওয়ার ডেসিপার্ট আর এর রেসপেক্টে, তাহলে লিখো পি, সরি পিআরএল বা পি ম্যাক্স, লোডের ক্ষেত্রে হচ্ছে যেহেতু পি ম্যাক্স ইজুকাল টু ভিটিএইচ স্কোয়ার বাই, ফর্মুলা লিখতে থাকো, ভিটিএইচ স্কোয়ার বাই 4RTH। এটা প্রুফ করতে দেয় অনেক সময়, যারা প্রুফ শিখতে চাও বলবে কমেন্ট বক্সে, আমি শিখিয়ে দেবো পরবর্তীকালে, কিন্তু যারা অফলাইনে পড়ছে তাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে ওকে। তো এখানে দেখো তোমার মানটাকে পুট করে দেখো, এর মান পুট করে দাও, তাহলে তো অ্যান্সার চলে আসবে, কত হবে 25 তার স্কোয়ার বাই 400, 1.56 ওয়াট, পাওয়ারটা বলেছে না, পাওয়ার ইউনিট কি হয় ওয়াট না, লস হচ্ছে, তো এটা হচ্ছে তোমার অ্যান্সার, বুঝে গেল। দেখো একটা নিউমেরিক্যাল করতে গেলে কতটা টপিক জানতে হচ্ছে, আর এইগুলো আমি পুরো ক্লিয়ার করে রেখেছি, পুরো থিওরিটিক্যাল ক্লাস কমপ্লিট করে রেখেছি বলেই উইথ শুধুমাত্র থিওরিটিক্যাল না, তার সম্পর্কে রিলেটেড নিউমেরিক্যাল প্র্যাকটিস করে রেখেছি, তার জন্য আজকে নিউমেরিক্যালটা করাতে পারলাম তোমাদের কাছে সব জিনিসটা, ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো, খুবই ইম্পর্টেন্ট। এবারে সারপ্রাইজ জিনিসটা আছে, কি সারপ্রাইজ, এতক্ষণ ধরে স্যার ক্লাসের মধ্যে বললেন না, এবারে সারপ্রাইজটা হচ্ছে দেখো, সারপ্রাইজ হচ্ছে দেখতে পাচ্ছ পিওয়াই কিউ, এখানে টোটাল তোমাদের পিওয়াই কিউ, এটা হোমওয়ার্ক দেওয়া ছিল বলছিলাম কিন্তু এটা হোমওয়ার্ক না, ভুল বলে ফেলেছিলাম, ঠিক আছে তো এটা হোমওয়ার্ক না, হোমওয়ার্কটা যেটা ছিল সেটা করিয়ে দিলাম, ঠিক আছে। এবারে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে দেখো, যেটা তোমাদের পিওয়াই কিউ আছে না 5 ইয়ার্স এর কোশ্চেন, তার বাইরে কোনো কোশ্চেন হয় না কিন্তু ডাটা চেঞ্জ হয়ে যায়, পিওয়াই কিউ, এই পিওয়াই কিউটা যেটা আছে প্রত্যেকটা কোশ্চেন আমি কিন্তু তোমাদেরকে তুলে রেখেছি, আর এইগুলো তোমাদের সারপ্রাইজ হচ্ছে, আমি এই নিউমেরিক্যালের যে পিডিএফ দেখতে পাচ্ছ 14 পেজের আছে, এই যে একটা দুটো ঠিক আছে তিনটে এরকম করে অসংখ্য পরিমাণে আমার এখানে নিউমেরিক্যালকে ধরা আছে, দেখতে পাচ্ছ তোমাদের 5 ইয়ার্সে এসেছে 16 21, ঠিক আছে 17, ঠিক আছে সবেতে এসেছে 17, তারপরে তোমার 17 21 সব টপিকগুলো নিউমেরিক্যাল কভার আছে 18, ঠিক আছে। এই যে নিউমেরিক্যাল গুলো দেখতে পাচ্ছ, এই নিউমেরিক্যাল গুলো পুরো পিডিএফটা আমি এখন দেবো না, নিউমেরিক্যাল গুলো সব সলভ করাবো, 11 সালে এসছে, তো এখানে অনেকগুলো কোশ্চেন আছে, আমি তোমাদের মোটামুটি 8টা থেকে 10টা টাইপের কোশ্চেন করাবো এই নিউমেরিক্যাল বাইরে, এবং
আগেও তোমাদের এক্সাম্পল করানো আছে, সেখানে তোমাদের প্রত্যেকটাই টপিকে ওয়াইজ মোটামুটি ধরে রাখো 12 থেকে 15টা নিউমেরিক্যাল করানোই আছে। সেইগুলো যদি ভালো করে প্র্যাকটিস করে বারবার করে রিভিশন করে যাও, তাহলে আশা করি নিউমেরিক্যাল কোনো আর আটকাবে না, ফার্স্ট ইউনিটে কভার হয়ে যাবে। তোমাদের এই পিডিএফটা আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো, তোমরা প্র্যাকটিস করো। প্র্যাকটিস না করতে পারলে আমি অবশ্যই এগুলোকে সলভ করিয়ে দেবো, ঠিক আছে? বুঝতে পেরেছো কি বললাম? এটা আমি খুব মেহনত করে তোমাদের জন্য খেটে করেছি জিনিসটা। আশা করি বন্ধু বান্ধবের সঙ্গে বুঝিয়ে দেবে যারা তোমরা বোঝো জিনিসগুলো সম্পর্কে, ক্লাসগুলো করছো, ঠিক আছে? আর এই যে পিডিএফটা দেখতে পাচ্ছ, এইটা করে দিয়েই পুরো তোমাদের নিউমেরিক্যাল পর্শনটা সার্কিট থিওরি কমপ্লিট করবো, তারপর আমরা সিঙ্গেল পেজ এসিটা শুরু করবো, ঠিক আছে? তো আজকে ক্লাসটা এখানে এন্ড আপ করবো, এটাই ছিল সারপ্রাইজ। আর অবশ্যই তোমাদের আরো সারপ্রাইজ আসবে, শুধুমাত্র ওয়েট করে যাও, শুধুমাত্র ফলো করো আর সাপোর্ট করো। যে সাপোর্টটার জন্য আমি তোমাদের জন্য অবশ্যই বলতে কি সাপোর্টটা মেন ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারণ কি এত তোমাদের জন্য খাটছি, যে ক্লাসগুলো দিচ্ছি, যে ইম্পর্টেন্ট ক্লাসগুলো তোমাদের নলেজেবল দিচ্ছি, ঠিক আছে, উইদাউট কস্টে, সেটা আমি তোমাদের স্বার্থ, আমার স্বার্থেতে না, তোমাদের মোটিভেশনটা আমার কাছে পুরো বড় মোটিভেশন, কারণ কি তোমার সাপোর্টটা আমার কাছে সবচেয়ে বড় জিনিস, ঠিক আছে? তো আজকে ক্লাসটা এখানে এন্ড আপ করছি। আর অবশ্যই অবশ্যই এগুলো করো তোমরা হোমওয়ার্ক হিসাবে। দেখা হবে নেক্সট ক্লাস নেক্সট ভিডিওর মাধ্যমে। থ্যাংক ইউ সো মাচ।